নমস্কার, আমি নন্দিনী। আজকের গল্প লীলা মজুমদারের গুপের গুপ্তধন। ওপারের মাঠে ফুটবল খেলে ফিরতে বড্ড সন্ধে হয়ে গেল। আমি আর গুপে দুজনে অন্ধকার দিয়ে ফিরছি খেলার গল্প করতে করতে। এমন সময় গুপে বলল, ওই বাঁশঝাড়টা দেখছিস? বললুম, কই? সে বলল, ওই যে হোথা। মনে হয় ওখানে কি একটা লোমহর্ষক ব্যাপার ঘটছিল না? গুপের দিকে তাকালুম। এমন সময় এমন কথা আমি আশা করিনি। আমি বললুম, গুপে, তুই কিছু খেয়েছিস নাকি? গুপে বলল, চোখ থাকলেই দেখা যায়, কান থাকলেই শোনা যায়। আমি বললুম, নিশ্চয়ই, মাথা না থাকলে মাথা ব্যথা হবে কি করে? গুপে বলল, তুই ঠিক আমার কথা বুঝলি না। দেখবি চল আমার সঙ্গে। বুকটা টিপ টিপ করতে লাগলো। পেঁচোর মায়ের কথা মনে পড়ে গেল। সেও সন্ধ্যাবেলায় মাছ নিয়ে ফিরছিল, বাঁশঝাড়ের পাশ দিয়ে আসছে। এমন সময় কানের কাছে শুনতে পেল, পেঁচোর মা, মাছ দে। পেঁচোর মা হনহনিয়ে চলতে লাগলো, কিন্তু সেও সঙ্গে চলল। দে বলছি, মাছ দে। গুপে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা লোমহর্ষক সিরিজের বিকট বই পড়ত। আমায় একটা দিয়েছিল, তার নাম তিব্বতী গুহার ভয়ঙ্কর, ওই ধরনের কিছু একটা। আমায় বলেছিল, দেখ, রাত্রে যখন সবাই ঘুমোবে একা ঘরে পিদিম জেলে পড়বি, দেয়ালে পিদিমের ছায়া নড়বে, ভারী গা শিরশির করবে, খুব মজা লাগবে। আমি কিন্তু একবার চেষ্টা করেই টের পেয়েছিলুম, ওরকম মজা বাবা আমার ধাতে সইবে না। আজ আবার এই? গুপে বলল, কি ভাবছিস? চল দেখি গিয়ে। বাবার কে এক বন্ধু একবার দিল্লিতে একটা সেকেলে পুরনো বাড়িতে একটা শুকনো মরা বুড়ি আর এক ঘোড়া সোনা পেয়েছিল। দেখেই আসি না, হয়তো গুপ্তধন পোতা আছে, যক্ষ পাহারা দিচ্ছে। তারার আলোয় দেখলুম তার চোখ দুটো অস্বাভাবিক জলজল করছে। তাই দেখেই আমার ভয় করতে লাগলো। আবার বাঁশঝাড়ের যক্ষ? কিন্তু কি করি, গুপেটা আঠালির মতন লেগে রয়েছে। অগত্যা দুজনেই অন্ধকার ঘন ঝোপের মাঝ দিয়ে আস্তে আস্তে চললুম। গুপে আবার কি একটা মস্তকহীন খুনির গল্প করল। কবে নাকি কোন পুরনো ডাকবাংলোয় কেউ রাত কাটাতে চাইতো না। লোকে বলতো যারাই থেকেছে রাতারাতি মরে গেছে, কেউ কিছু ধরতে পারে না। বাবুর্চি বলে, হাম তো মুরগি পাকাকে और পরোটা शेख के सांप को खिला के ওই हमारा कोठी चला गया, रात में कभी इधर नहीं आता, बहुत गा छमछम करता है, और যে সমস্ত কাণ্ড होता है मालूम होता अलबत শয়তান आता है। শেষে কে এক সাহসী মস্ত এক কুকুর নিয়ে বন্ধুকে গুলি ভরে বসে রইল। কি হয় দেখবে। কোথাও কিছু নেই, ঘরদোর ঝাড়া পোছা পরিষ্কার। আশ্চর্য, দেওয়ালে একটা টিকটিকি কি ঘুমন্ত মাছি অবধি নেই। যখন অনেক রাত, লোকটা আর জেগে থাকতে পারছে না, দেশলাই বের করেছে, সিগারেট খাবে। কুকুরটাও ঝিমোচ্ছে। এমন সময় পাশের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। সঙ্গে সঙ্গে আলোটাও কমে গেল। গল্প বলতে বলতে আমাদের চারিদিকের আলোও কমে গিয়েছিল, আর গুপের স্বর নিচু হতে হতে একেবারে ফিসফিসে দাঁড়িয়েছিল, আর চোখ দুটো আমার কপাল ছ্যাদা করে ভেতরের মগজগুলিকে ঠান্ডায় জমাট বাঁধিয়ে দিচ্ছিল। আমার গলা শুকিয়ে এলো, কান ভো ভো করতে লাগলো, নিশ্চয়ই মূর্ছা যেতাম। তারপর সেখান থেকে টেনে আনো রে। হঠাৎ চেয়ে দেখি সামনেই বাঁশঝাড়। দেখে থমকে দাঁড়ালুম। অন্য একটা ভয় এসে কাঁধে চাপলো। বাঁশঝাড়ের মধ্যে স্পষ্ট শুনলুম খপ খপ শব্দ, যেন বড় সাপ নিবিষ্ট মনে একটার পর একটা কোলা ব্যাঙ গিলে খাচ্ছে। ভাব, নিশ্চয়ই সেও লক্ষ্য করেছে। তার মুখটা অন্ধকারে সাদা মরার মতন দেখাচ্ছিল। জায়গাটাতে হাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। ঝিঝি পোকার ডাক ভালো করে শোনা যাচ্ছিল না। আমার মনে হতে লাগলো, আর কখনো কি বাড়ি যাব না? পিসিমা আজ মালপো ভেজেছে, সে কি দাদা একাই খাবে? মাস্টারমশাইও এতক্ষণে এসে বসে রয়েছেন, হয়তো শক্ত শক্ত অঙ্ক ভেবে রাখছেন। গুপেটা কেন জন্মেছিল? গুপে আস্তে আস্তে ঠেলা দিয়ে বলল, চল কাছে যাই। বাঁশঝাড়গুলো ঘেঁষাঘেঁষি করে গোল হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তারার আলোয় মধ্যিখানটা একেবারে ফাঁকা। আশেপাশে ঘন বিচুটি পাতা, সে জায়গাটা শুকনো ঘাসে ঢাকা। থেকে দেখে দু একটা বুনো কচু গাছ, ভীষণ
ভুতুড়ে গাছ। তারপর চোখ তুলে আর যা দেখলাম, বুকের রক্ত হিম হয়ে গেল। মনে হলো ছোটবেলায় একবার মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে দেখি ঘরের আলো নিভে গেছে, খুটখুটে অন্ধকার, আর তার মধ্যে খসখস শব্দ, যেন কিসে বসে বসে শুকনো কিসের ছাল ছাড়াচ্ছে। এত কথা মনে করবার তখন সময় ছিল না, কারণ আবার ভালো করে দেখলাম দুটো সাদা জিনিস মানুষের মতন, কিন্তু মানুষ তারা হতেই পারে না। জায়গাটা যেন শাকচুন্নির আস্তানা, সে বিষয়ে কোনো সন্দেহই থাকতে পারে না। স্পষ্ট একটা ভাবসা দুর্গন্ধও নাকে এলো। অন্ধকারে দেখলাম দুটো খুব লম্বা আর খুব রোগা কি, আপাদমস্তক সাদা কাপড় জড়ানো, মাথায় অবধি ঘোমটা দেওয়া, নড়ছে। দেখলাম তাদের মধ্যে একজন ছোট কোদাল দিয়ে নরম মাটি অতি সাবধানে খুঁড়ছে, অন্যজন কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। মনে পড়ল জ্যাঠামশাই একবার কলিকাতায় পুরনো চক মেলানো বাড়িতেই ছিলেন। সেখানে একদিন দুপুর রাতে দিদিরা ভূত দেখেছিল কলকাতায় গোছা গোছা বাসন মাজছে। তারপর থেকেই তো সর্দির ফিটের রোগ, কিছু না, ভূতের কুদৃষ্টি। আবার তাকিয়ে দেখি খোঁড়া শেষ হয়েছে, গভীর গর্ত মনে হলো। এতক্ষণ অত্যন্ত অস্বস্তি বোধ হচ্ছিল, ঘাড়ে মশা কামড়াচ্ছিল, চুলের মধ্যে কাঠপিঁপড়ে হাঁটছিল, আর পা বেয়ে কী একটা প্রাণপণে উঠতে চেষ্টা করছিল। গুপের পাশে তো অনেকক্ষণ থেকে একটা গোসাপের বাচ্চা ওত পেতে বসেছিল। গুপে দেখছিল না, আমি কিছু বলছিলাম না, ওকে কামড়া, আমার ভালোই লাগবে। সেই সাদা দুটো এবার উঠে দাঁড়িয়ে কি একটা ভারী জিনিস অন্ধকার থেকে টেনে বার করলো। গর্তের পাশে একবার নামলো, মনে হলো ছালায় বাঁধা। মাগো, কি একটা নতুন কথা মনে করে ভয়ে কাদা হয়ে গেলাম। এরা হয়তো ভূত নয়, খুনি ডাকাত। কাকে যেন মেরে ছালায় বেঁধে গভীর অন্ধকারে বাঁশঝাড়ে নিরিবিলি পুঁতে বাড়ি চলে যাবে, কেউ টের পাবে না। ভাবলাম নিঃশ্বাস অবধি বন্ধ করে থাকি। তারা একদিকে কালো জিনিসটাকে পুঁতে ওর দিকে তাকিয়ে বিশ্রী ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। কালো মুখে সাদা লম্বা লম্বা দাঁতগুলো ঝকঝক করে উঠল। তারপর তারা অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। সে সন্ধ্যের কথা কাউকে বলতে সাহস হয়নি। বিশেষত গুপে যখন বাড়ির দরজার কাছে এসে আস্তে আস্তে বলল, কাউকে বলিস না বুঝলি, কাল আবার যাব। এর মধ্যে নিশ্চয়ই সাংঘাতিক কোনো ব্যাপার জড়িত আছে। আমি আর কথা না বলে মাথা নাড়ালাম। বিশ্বাসই করতে পারছিলাম না জ্যান্ত বাড়ি ফিরছি। পরদিন মনে করলাম আজ কিছুতেই গুপের কাছে যাব না। এ তো ভারী আহ্লাদ, উনি শখ করে আগারে বাগারে ভূত তাড়িয়ে বেড়াবেন, আর আমাকে তার সঙ্গে ঘুরে মরতে হবে। কেন রে বাপু, শাকচুন্নি যদি অতই ভালো লাগে একাই যা না, আমায় কেন? অনেক করে মন শক্ত করে রাখলুম, আজ কোনো মতেই যাব না। এমনকি মেজো দাদামশাইয়ের বাড়ি চণ্ডীপাঠ শুনতে যাব, তবুও বাসঝাড়ে যাব না। সারাদিন গুপের ত্রিসীমানায় গেলুম না, ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসলুম। টিফিনের সময় পণ্ডিত মশাইয়ের কাছে ব্যাকরণ বুঝতে গেলুম। এমনি করে কোনো মতে দিনটা কাটলো। কিন্তু বাড়ি ফেরবার পথে কে যেন পেছন থেকে এসে কাঁধে হাত দিল। আঁতকে উঠে ফিরে দেখি গুপে। সে বলল, মনে থাকে যেন সন্ধ্যাবেলা। হঠাৎ বলে ফেললুম, গুপে, আমি যাব না। সে একটু চুপ করে থেকে বলল, ও বুঝেছি, ভয় পেয়েছিস, তা তুই বাড়ি যা, গিয়ে দিদিমার কাছে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনগে, আমি কেলোকে নিয়ে যাব। তোর চেয়ে ছোটো হলেও তার খুব সাহস। বড় রাগ হলো। বললুম, ওরে গুপে, সত্যি কি ভয় পেয়েছি? ঝোপ জঙ্গলে সাপখোপের বাসা, তাই ভাবছিলুম। আচ্ছা, না হয় যাওয়াই যাবে। গুপে বলল, তাই বল। আবার চারদিক ঝাপসা করে সন্ধে হলো। মাঠ থেকে ফিরতে গুপে ইচ্ছা করে দেরি করলো। সূর্য ডুবে গেল। আমরাও বাঁশঝাড়ির দিকে রওনা হলুম। আজ আমি প্রাণ হাতে নিয়ে এসেছি, মারা যাব তবু শব্দটি করব না। বাঁশঝাড়ের কাছে এসেই গা কেমন করতে লাগলো। সত্যি জায়গাটাতে ভূতে আনাগোনা করে। এত ভালো ভালো জায়গা থাকতে এই মশাওয়ালা বাঁশঝাড়ে আড্ডা করবার আমি কোনো কারণই খুঁজে পাই না। আজ আবার আলো একটু তো বেশি ছিল। সেই আলোতে দেখতে পেলুম তারা আবার এসেছে, ঠিক মানুষের মতো দেখতে, তবে পা উল্টো কি না বুঝতে পারলাম না। মনে হলো এদের উল্টো হয়ে গাছে ঝোলা কিছুই আশ্চর্য নয়। তারা ওর দিকে তাকিয়ে শকুনের মতন হাসতে লাগলো। তারপর কোদাল বের করে ঠিক সেই জায়গাটা খুঁড়তে লাগলো। দম আটকে আসছিল।
কে জানে কি বীভৎস ভোজের আশায় এরা এসেছে। খুঁড়ে সেই কালো জিনিসটা টেনে তুলল, দেখলুম ছালা নয়, চিত্তির নয়, চিত্তির আঁকা কলসি। ভাবলুম গুপ্তধন। তারা কলসির মুখ খুলতেই আবার সেই দুর্গন্ধ। নিশ্চিত কিছু বিশ্রী জিনিস আছে ওর মধ্যে, কিন্তু তারা খাবার কোনো আয়োজন করলো না। একজন আর একজনের দিকে তাকিয়ে স্পষ্ট ক্ষুদির মায়ের গলায় বলল, হ্যালা বাগদি বউ, প্রদীপিসি ঠিকই বলেছিল, দেখ না বাঁশঝাড়ে পুঁতে শুটকিগুলো কেমন মজেছে। গুপে একটা প্রচণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিউরে উঠল, বলল, চল, পৃথিবীতে দেখছি অ্যাডভেঞ্চার বলে কিছু নেই। আমি তৎক্ষণাৎ বাড়িমুখো রওনা হলাম। গুপে বাড়ির কাছে এসে বলল, কোথায় মরা, কোথায় গুপ্তধন আর শুটকি মাছ, আর কারোর কাছে কিছু আশা করব না। আমি কিন্তু ব্যাপারটাতে খুশি হলুম, কিছু বললুম না, কেবল মনে মনে সংকল্প করলুম খোকসের হাতে বরং পড়ব, তবে গুপের হাতে কখনো নয়।